মেয়েটি ট্রেন ডোঙারগড় থেকে ছাড়ল, আর ঘন্টা আড়াই বাদেই গন্ডিয়া পৌঁছালো। মেলে লাগতো ঘন্টা দেড়েক। অরুণাভর টাইম টেবিল প্রায় যেন মুখস্থ। মুখস্থ থাকা আশ্চর্য কিছু নয়। এই পথে মাসে অন্তত পক্ষে দুবার করে যাতায়াত করেছে গত 3 বছর ধরে। নাগপুরে তার কাজের ঘাঁটি, সেখান থেকে রায়পুর পর্যন্ত তাঁতের মাকুর মতোই ছোটাছুটি করতে হয় হরদম। কিন্তু যেতে আসতে একদিকে ডোঙারগড় কি আরেকদিকে গন্ডিয়া ছাড়ালেই এখনো প্রতিবার মনটা কেমন হয়ে যায়। এবার অবশ্য মেলে জায়গা না পেয়ে পার্সেল কাম প্যাসেঞ্জারেই উঠেছে। রাত্রের অন্ধকারেই স্টেশনগুলো পার হয়ে যাবে। তবু রাত্রেও বুঝি জানলার বাইরে তাকিয়ে স্টেশনগুলোর নাম পড়তে পারবে না। বাইরের এই নিরবিচ্ছিন্ন অন্ধকারেও মনে হবে সেই যেন নগণ্য স্টেশনটা হঠাৎ স্পষ্ট আলোয় ফুটে উঠতে পারে। মেলে কি এক্সপ্রেসে যখন এই পথে যাওয়া আসা করে তখন তো জোর করেই কামরার ভিতর একটা বইয়ে মুখ দিয়ে বা সযাত্রী কারুর সঙ্গে আলাপ করে মনটাকে অন্যমনস্ক করে রাখতে চেষ্টা করে কিন্তু পারে কি? মনের ভিতর একটা পুরনো কাটা সমানে খচখচ করতে থাকে। সেই সঙ্গে অদম্য একটা ইচ্ছা হয় জানলার বাইরে চেয়ে সেই স্টেশনটা আর একবার দেখলে অবশ্য বেশি আর কি হবে, সূক্ষ্ম দুর্বোধ যন্ত্রণাটা আর একটু তীব্র হয়ে উঠবে মাত্র। কিন্তু যন্ত্রণা বা এমন হবে কেন? নিজেকে নানাভাবে বুঝিয়েও অরুণাভ মনটাকে সে বিষয়ে নির্বিকার করে তুলতে পারেনি এখনো। নগণ্য একটা স্টেশন, নাম বুঝি দ্বারেকাশা। মেল কি এক্সপ্রেস তো নয়ই, এমনকি সব প্যাসেঞ্জারও দাঁড়ায় না। কেমন একটু উদাস ছন্নছাড়া বলে মনে হয়। ছোট বড় কম বেশি জমকালো সব স্টেশনের মিছিলে তার অনাথ অসহায় চেহারায় কেমন যেন মায়া লাগে। তার রেলপথে যেতে যেতে কার নায় কতবার মনে হয়েছে যে স্টেশনগুলোর বুঝি নিজস্ব একটা সত্তা আছে। কোনোটা ব্যস্ত গম্ভীর ভারিক্কি, কোনোটা কেমন উদাস করুণ, যেন ভুল করে রেললাইনের ধারে এসে দাঁড়ানো। সবাই হয়তো পরিবেশ আর দেখার বিষয়টুকু সময়টুকুর যোগাযোগের খেলা, কিন্তু মনের মধ্যে তাতেই এক এক সময় অদ্ভুত একটা ছাপ পড়ে যায়। ছাপ ফেলবার মতো এ ধরনের বিশেষ চেহারা চরিত্র স্টেশন অবশ্য ক্রমশই লুপ্ত হয়ে আসছে। দ্বারেকাশা সেই লুপ্ত হয়ে বসা স্টেশনগুলির একটি। অন্তত সেদিন বিকেলের পড়ন্ত রোদে সেই রকম মনে হয়েছিল। কেমন একটা রুক্ষ উদাস চেহারা, নিচু নির্জন প্ল্যাটফর্মটা রোদে পিঠ দিয়ে যেন অসাড়ে ঘুমাচ্ছে। প্ল্যাটফর্মের ওপরকার উঁচু পাড় দেয়া ইঁদারাটা, পাশে একটা কুকুর তন্ময়ভাবে নিজের লেজ কামড়ে পোকা মারবার চেষ্টা করছে, আর দুটি মাত্র দেহাতি যাত্রী তাদের পোটলাপুটলি নিয়ে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় এমন নির্লিপ্তভাবে বসে আছে যেন ট্রেন যাওয়া আসার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সেদিন উল্টো দিকের যাত্রায় গন্ডিয়া থেকে ডোঙরগড় যাবার পথে ট্রেনটা হঠাৎ এখানে থেমেছিল। মেল ট্রেনের এখানে থামবার কথা নয়, লাইন ক্লিয়ার না পেয়েই নিশ্চয়ই থামতে হয়েছিল। এই পথ এখনকার মতো বারবার আসা যাওয়ায় অরুণাভর কাছে তখনও পুরানো হয়ে আসেনি। অস্থির হয়েছিলেন তার সহযাত্রী মিস্টার রাকেশ, অস্থির আর বিরক্ত। ভদ্রলোকের সঙ্গেই ট্রেনেই আলাপ, বেশ কয়েক বছর আগের কথা। যে কোনো শ্রেণীতে এরকম ঠাসাঠাসি তখনও শুরু হয়নি। 4 বার্থের একটি প্রথম শ্রেণীর কামরায় তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। মিস্টার রাকেশ বয়সে অরুণাভর চেয়ে বেশ বড়, সঙ্গতি ও পদগৌরবেও। কোনো এক পৃথিবীব্যাপী কোম্পানির ভারতীয় শাখার একটা বড় চাকরি করেন। বিলাসপুর বদলি হয়ে বম্বে থেকে সেখানে যাচ্ছেন। একসঙ্গে আস্তে আস্তে সম্ভ্রম জাগাবার মতো নিজের উজ্জ্বল দিকগুলো অরুণাভর কাছে সংক্ষেপে প্রকাশ করতে তিনি কার্পণ্য করেননি। সেই সঙ্গে ভূসোয়ালের পর থেকে রেলওয়ের এই সময়ানুবর্তিতার অভাবের দৃষ্টান্ত ধরে এদেশে প্রায় সব কিছু সম্বন্ধে তার তিক্ত হতাশা ও অবজ্ঞাশানিত মন্তব্য ব্যক্ত করেছেন। দ্বারেকাশায় ট্রেন থেমে যেতে বিরক্তির সঙ্গে উদ্বেগের অস্থিরতাও তার কণ্ঠে প্রকাশ পেয়েছিল। অরুণাভকেই যেন অপরাধী ধরে নিয়ে তিক্ত কণ্ঠে তিনি বলেছিলেন, এইখানে আবার থামবার মানে? ট্রেন তাহলে রাত 12টার আগে বিলাসপুরে পৌঁছাবে না? আপনাদের ট্রেন কখনো মেকআপ করে? আরও ঘন্টা লেট করে দেখুন।
তারপর সেই শেষ রাত্রে বিলাসপুরে পৌঁছবে। আর কথা বাড়ানো সমীচীন নয় বুঝে অরুণাভ স্টেশনের উল্টো দিকে কামরার দরজাটা খুলে গিয়ে দাঁড়িয়েছে। স্টেশনের দিকের দরজায় স্বয়ং রাকেশ সাহেব তখন মুখ বাড়িয়ে আছেন। অরুণাভ যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে বিশেষ কিছু দেখবার সুবিধে নেই। পরপর দুসার মালগাড়ি সামনে আড়াল করে দাঁড়িয়ে আছে। দূরে ইঞ্জিনের দিকে কটা হা ঘরে ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। কেউ নিচে দাঁড়িয়ে, কেউ বা পাদান বেয়ে ওপরে উঠে ভিক্ষের চেষ্টাই করছে বোধহয়। মুখ ফিরিয়ে এবার গাড়ির পিছন দিকে তাকিয়েছে অরুণাভ। এদিকের দৃশ্যটা তবু দেখবার মতো। তাদের ট্রেন ও মালগাড়ির ফাঁক দিয়ে দূরের একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে। অরুণাভ ভালো করে লক্ষ্য করবার জন্যে কপালের উপর বাঁ হাতটা রাখতে গিয়ে হঠাৎ চমকে উঠেছিল পায়ের ট্রাউজারে মৃদু একটা টান পড়ায়। সেই সঙ্গে অত্যন্ত মিহি মিষ্টি কণ্ঠে শুনেছিল, কুছ মিলে সাব। মুখ ফিরিয়ে নিচের দিকে চেয়ে বিরক্তির সঙ্গে ধমক দিতে গিয়েও দিতে পারেনি। অত্যন্ত ময়লা নোংরা ছেঁড়া ফ্রকের অংশমাত্র গায়ে কোনো মতে ঝোলানো সে হা ঘরেদের দলের 6-7 বছরের একটা মেয়ে কটা ফুটবোর্ড বেয়ে উঠে তার পা ধরে ভিক্ষা চাইছে। মাথায় এক ঝাঁক শুকনো লালচে পাশুটে চুল। জন্মাবধি তেল নামক কোনো বস্তুর সঙ্গে তার সংস্রব নিশ্চয়ই ঘটেনি। ধুলো আর কয়লার গুঁড়োয় ছেঁড়া ধুলধুলে ফ্রকটা থেকে সারা গা ও মুখের প্রকৃত রং অবলুপ্ত। ময়লা ঈষৎ ফাটা শুকনো মুখে বড় বড় চোখ দুটি শুধু অদ্ভুতভাবে উজ্জ্বল। কেমন একটা করুণ সরলতার সঙ্গে নির্দোষ দুষ্টুমি যেন সেখানে মেশানো। ধমক না দিয়ে অরুণাভ গম্ভীর হয়ে গলাটা যতদূর সম্ভব ভারী করে বলেছে, কিছু মিলবে না, যা। অত সহজে পরাস্ত হবার মেয়ে সে নয়। অরুণাভর জুতোর ওপরেই হাত বুলোতে বুলোতে সে তার বাঁধা বুলি আউড়ে গেছে। সাহেবের সে গোড় লাগে, সাহেব তার মা বাপ, সাহেবের খুব সুন্দর বউ হবে, সাহেবের চাঁদের মতো ছেলে হবে, সাহেব রাজা হবে ইত্যাদি। মিষ্টি মিহি কচি গলায় বাঁকা দেহাতি ভাষায় কথাগুলো শুনতে মজাই লাগছিল। মেয়েটা ট্রাউজারটা তারই মাঝে টেনে টেনে ধরায় দুবার মানা করে বিফল হয়ে অরুণাভ তার হাত থেকে ছাড়া পেতেই ভেতরে সরে এসে দরজাটা বন্ধ করতে গেছিল। কিন্তু মেয়েটাও যে তখন আরও দুভাব হয়ে উঠে এসেছে, তার পা ধরে ফেলেছে। কতকটা নিরুপায় হয়ে কতকটা মমতায় এবার অরুণাভকে পকেট থেকে ব্যাগটা বার করতেই হয়েছিল, তাকে যা হোক কিছু দিয়ে বিদেয় করতে। ব্যাগ থেকে পয়সা বার করবার আগেই হঠাৎ ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ব্যস্ত হয়ে অরুণাভ বলেছিল, নাম শিগগির নেমে যা। মেয়েটা এক ধাপ নেমেও হাত বাড়িয়েছিল পয়সার জন্যে। প্রায় হাতের মুঠোয় পাওয়া ভাগ্য এমনভাবে ফসকে যেতে দিতে সে রাজি নয়। ধমক দিয়েও তাকে তৎক্ষণাৎ নামাতে না পেরে ব্যাগ থেকে পয়সা বার করতেই ট্রেনটা চলতে আরম্ভ করেছিল জোরে। তুই নেমে যা, আমি পয়সা ছুঁড়ে দেবো, উদ্বিগ্ন হয়ে বলেছিল অরুণাভ। কিন্তু মেয়েটা ভীত কাতর মুখে নামবার চেষ্টা করতেই নিজেই হাত বাড়িয়ে তাকে ধরে ফেলেছিল। ট্রেনের বেগ বেশ বেড়েছে। এই অবস্থায় আর তাকে নামতে দেওয়া যায় না। মেয়েটাকে জোর করে ওপরে টেনে এনে কামরার মধ্যে ঢোকাবার পর সে কেমন যেন ভয়ে কাঠ হয়ে উঠেছিল। তারপর কেঁদে উঠেছিল ডুকরে, আমায় কেন ধরলি, আমায় ছেড়ে দে, আমি ঘর যাব। দরজা দিয়ে সে খ্যাপার মতো প্রায় লাফিয়ে পড়তে যায়। তাকে ধরে রাখাই একটা সমস্যা। এদিকে মিস্টার রাকেশের তীব্র সমালোচনা তখন শুরু হয়ে গেছে। এটা কি করলেন মশাই, ওই জঙ্গলি মেয়েটাকে গাড়িতে টেনে তুললেন, না তুললে পড়ে মরে যেত যে। একটু তিক্ত স্বরেই এবার বলেছিল অরুণাভ। কেঁদে কোকিয়ে অস্থির মেয়েটাকে সামলাতেই সে তখন হিমশিম খাচ্ছে। হ্যাঁ, পড়ে মরে যাবার মেয়েই বটে, দরদ অত অকারণে খরচ করবেন না মশাই, দুনিয়ার বেশি ভালো করতে গেলে হিতে বিপরীত হয়, কটু কণ্ঠে বলেছিলেন মিস্টার রাকেশ। তা খুব তো মায়া দেখিয়ে তুললেন, এখন ওকে নিয়ে করবেন কি? অরুণাভ নিজেই তখন সেই ভাবনার কুল পাচ্ছে না। এখন প্রায় 1 ঘন্টা বাদে ট্রেন ডোঙারগড় গিয়ে প্রথম থামবে। মাঝে কোথাও স্টপেজ নেই। সেই ডোঙারগড়ে নেবে মেয়েটিকে তার নিজের জায়গায় ফেরত পাঠাবার কি ব্যবস্থা করা সম্ভব? মেয়েটিকে শান্ত করাই এদিকে দায় হয়ে উঠেছে। তার অসহায় আর অবুঝ কান্নার বিরাম নেই। ও সাহেব, তোর পায়ে পড়ি, তুই আমায় না বিয়ে দে। অরুণাভ ব্যাগ থেকে যা খুচরো টাকা পয়সা ছিল বার করে তার হাতে দিয়ে তাকে ভোলাতে চেয়েছে, কিন্তু এখন সে আর পয়সা করি চায় না।
অঝরে কাঁদতে কাঁদতে শুধু করুণ মিনতি করছে, আমায় নামিয়ে দে, আমি মার কাছে ঘর যাব। এ তো আচ্ছা ঝামেলা বাঁধালেন মশাই। মিস্টার রাকেশ ঝঙ্কার দিয়ে উঠেছিলেন। এত যখন দরদ, চেন টেনে তখন নামিয়ে দেননি কেন? অরুণাভ কোনো জবাব দেয়নি। মনে মনে ভেবেছে আগে বুদ্ধিটা মাথায় এলে তাই করত, কিন্তু এখন তো আর সে উপায়ও নেই। মেয়েটি কি বুঝলো বলা যায় না। হয়তো রাকেশ সাহেবের চেহারা মেজাজ দেখেই ভয়ে বা চুপ করে গিয়েছিল। শুধু অসহায় কাতর চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে মাঝে মাঝে ফুঁপিয়ে কেঁপে উঠেছিল রুদ্ধ কান্নার বেগে। কামরার মেঝের উপরই সে তখন যতখানি সম্ভব অরুণাভর সাথে ঘেঁষে বসেছে একটা পা তার জড়িয়ে। মেঝের উপরই সে তখন যতখানি সম্ভব অরুণাভর কাছে ঘেঁষে বসেছে একটা পা তার জড়িয়ে। ট্রেন অত্যন্ত লেট হওয়ার দরুন ডোঙারগড় যখন পৌঁছেছিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। বড় স্টেশন, প্ল্যাটফর্ম গিজগিজ করছে ঠেলাঠেলি করা যাত্রীদের ভিড়ে। অরুণাভ মেয়েটাকে নিয়ে প্ল্যাটফর্মে নেমেছিল। পিছন থেকে রাকেশ সাহেব বলেছিলেন, আপনি আর নামছেন কেন? ওকে নামিয়ে দিলেই তো হয়। তা হয় না। অরুণাভ মুখে কোনো উত্তর অবশ্য দেয়নি। মেয়েটাকে কারুর জিম্মায় তার নিজের জায়গায় পাঠানো যায় কিনা চেষ্টা করতে গেছিল, কিন্তু কোথাও কোনো সুবিধে হয়নি। একটা রেলওয়ে পুলিশ টুলিশ গোছের কারুর দেখা পেলেও বলে দেখতে পারত, সেরকমও কাউকে পায়নি। স্টেশনের কোনো বিভাগে গিয়ে বলা যে বৃথা, তা সে একটা নমুনা থেকেই বুঝেছে। তাদের দায় তো নয়ই, শোনবার ধৈর্যেরও অভাব। ওই চেহারা পোশাকের একটি মেয়ের জন্য এই ব্যস্ত বাকুলতার মানে না পাওয়া তাদের পক্ষে অস্বাভাবিক বোধ হয় না। সঙ্গে নিয়ে ছুটোছুটি করার বদলে মেয়েটিকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে নিজে খোঁজ খবরের চেষ্টা করলে একটু সুবিধে হয়। স্টেশনের অন্য দিকটায় রেল পুলিশের কোনো অফিস ঘর আছে কিনা দেখার জন্য মেয়েটিকে এক জায়গায় দাঁড়াতে বলেছিল। হাতে টাকা পয়সাও গুঁজে দিয়েছিল শান্ত রাখবার জন্য। মেয়েটা টাকা পয়সাগুলো এবার এক হাতে নিয়েছিল, কিন্তু আরেক হাত শক্ত করে অরুণাভকে জামার প্রান্ত ধরে রেখেছিল। এই অজানা ভয়াবহ জগতে তার একটিমাত্র নির্ভরের মানুষকে সে ছাড়তে রাজি নয়। অরুণাভ বুঝিয়ে বকে ধমকে কিচ্ছু করতে পারেনি। মেয়েটা ল্যাংবোটের মতো সঙ্গে লেগে থেকেছে। শেষ মুহূর্তে মনে হয়েছিল স্টেশনের কুলি খালাসি গোছের কাউকে বললেও হয়তো কাজ হতে পারে। তাদের কাছে তবু এ ব্যাপারে মায়া দয়া পাওয়া সম্ভব। সেই চেষ্টাই করতে যাচ্ছে, হঠাৎ ট্রেনের হুইসেল শুনে চমকে উঠেছিল। ট্রেন চলতে শুরু করেছে, গার্ড সবুজ আলো নাড়ছে। এখানে 10 মিনিট দাঁড়াবার কথা, অত্যন্ত লেট বলেই ট্রেন মিনিট 6 হতে না হতেই ছেড়ে দিয়েছে। বুকের ভিতরটা হঠাৎ কেমন করে উঠেছিল। শেষকালে সেই ট্রেন ফেল করবে নাকি? আর কিছু তখন ভাববার সময় নেই। এই ট্রেনে না উঠলেই তার নয়। নিরুপায় যন্ত্রণায় জোর করে মেয়েটার হাত ছাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে সে গিয়ে ট্রেনে লাফিয়ে উঠেছিল। কেঁদে উঠে মেয়েটাও ছুটতে চেষ্টা করেছিল পিছু পিছু, কিন্তু হোঁচট খেয়ে সজোরে প্ল্যাটফর্মের উপর উবুড় হয়ে পড়ে গেছিল। তার হাতের খুচরো পয়সাগুলো ছড়িয়ে পড়ার শব্দও যেন অনুভব করেছিল অরুণাভ। পড়ে গিয়েও মেয়েটা উঠে বসেছিল তখনই। স্বল্পালোকে প্ল্যাটফর্মে তার সেই হতাশ বিহ্বল চোখে জলে ভেজা মুখটা চলন্ত গাড়ি থেকে ভালো করে আর দেখা যায় না। তবু দাঁতে দাঁত চেপে অরুণাভকে জোর করে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিতে হয়েছিল। গাড়ির ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করার পর মিস্টার রাকেশ বলেছিলেন, খুব একটা মহানুভবতা দেখিয়ে এলেন তাহলে। হঠাৎ তার গালে একটা চড় দেবার প্রচণ্ড ইচ্ছা দমন করবার জন্য অরুণাভকে তার নিজের সিটে অন্যদিকে মুখ ফিরিয়ে বসতে হয়েছিল। কলকাতায় ফিরে বাড়িতে প্রথম ঢুকেই অরুণাভ জিজ্ঞেস করেছিল, মিনু কোথায়? মিনুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বলেছিল নমিতা। স্ত্রীর মুখ টেপা হাসিটা লক্ষ্য না করেই অরুণাভ প্রায় চিৎকার করে উঠেছিল, তার মানে কখন থেকে, কোথায় গেছিল? নমিতা হেসে বলেছিল, তুমি কি পাগল হলে নাকি? যাবে আর কোথায়? তোমার সারা পেয়ে দুষ্টুমি করে লুকিয়ে আছে। সোফাটার পেছন থেকে 5 বছরে মিনুর মিষ্টি মিহি গলা শোনা গেছিল এবার, টুকি। অরুণাভ ছুটে গিয়ে সোফার পিছন থেকে মিনুকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে আদর করেছিল। নমিতা তা লক্ষ্য করে অবাক হয়েছিল কিনা কি জানে। বারে আমার লাগে না, দুষ্টু দুষ্টু মুখে হেসে বলেছিল মিনু। না, এ মেয়ের মাথার চুল আজন্ম তেল না পড়া শুকনো লালচে পাশুটে নয়। তার গায়ে চিমটি কাটলে ময়লা ওঠে না।
ঘর মোছা নেতার মতো ধুলোয় বালিতে নোংরা একটা ছেঁড়া ধুলধুলে ফ্রকের খানিকটা টুকরো তার কাঁধ থেকে কোনো রকমে ঝুলোনো নেই।